ভারতীয় উপমহাদেশের এমন একজন সাহিত্যিকের কথা বলি যার লেখা সবচেয়ে বেশিবার সিনেমার পর্দায় এসেছে, তাহলে কার নাম মাথায় আসে বলুন তো? তিনি হলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো চলুন আজ তার জীবন আর কাজের গভীরে যাওয়া যাক। ভাবা যায় ৯০-এরও বেশি তার লেখা উপন্যাস আর গল্প থেকে ৯০-টিরও বেশি সিনেমা তৈরি হয়েছে। মানে এটা থেকেই বোঝা যায় তার গল্পের জোরটা ঠিক কতটা, যা আজও এতগুলো প্রজন্ম পরেও মানুষকে একইভাবে টেনে চলেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে এমন একজন মানুষ যিনি কলেজের ফাইনাল পরীক্ষার সামান্য ফিটুকু জোগাড় করতে পারেননি, তিনি হয়ে উঠলেন ভারতের সবচেয়ে বেশি চলচ্চিত্রায়িত লেখক? আচ্ছা, এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে কিন্তু লুকিয়ে আছে এক সাংঘাতিক সংগ্রামের গল্প। চলুন আজ সেই গল্পটাই জানা যাক। আসলে শরৎচন্দ্রকে বুঝতে গেলে, তার লেখক সত্তাকে জানতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, একেবারে তার ছোটবেলায়। কারণ তার লেখার পড়তে পড়তে সেই কঠিন সময়ের ছাপটা খুব স্পষ্ট। তার ছোটবেলাটা কেটেছে প্রচণ্ড অস্থিরতার মধ্যে। একদিকে ভয়ঙ্কর আর্থিক অনটন, তার উপর বারবার বাড়ি বদলানো, আর এর মধ্যেই নেমে আসে ব্যক্তিগত শোক, মানে তার মায়ের মৃত্যু। এই সবকিছু মিলেমিশে তার জীবনকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। আর এই সবকিছুর শেষটা হয় তার পড়াশোনা হঠাৎ করে থেমে যাওয়ার মধ্যে দিয়ে। দারিদ্র্য ঠিক কতটা গভীর ছিল সেটাই একটা ঘটনা শুনলেই বোঝা যায়। ভাবুন তো, মাত্র ২০ টাকা, এই সামান্য পরীক্ষার ফিটা দিতে না পারার জন্য একজন অসম্ভব প্রতিভাবান ছাত্রের কলেজের পড়াশোনা মাঝপথেই থেমে গেল। আর এই একটা ঘটনাই কিন্তু তার জীবনের মোড়টা একেবারে ঘুরিয়ে দিয়েছিল। তিনি নিজেও এই নিয়ে লিখেছেন। তার কথায়, বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা কিছুই পাননি। পেয়েছিলেন শুধু দুটো জিনিস: এক, বাবার অস্থির আত্মা, মানে ওই ঘুরে বেড়ানোর নেশাটা, আর দুই, সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা। আর দেখুন, এই দুটো জিনিসই তার ভবিষ্যতের ভিতটা তৈরি করে দিয়েছিল। বাবার মৃত্যুর পর অনেকটা ভবঘুরের মতোই শরৎচন্দ্র একটা নতুন জীবনের খোঁজে চলে গেলেন বার্মায়, মানে আজকের মায়ানমারে। সেখানে কাটানো ১৩টা বছর শুধু তার জীবনকেই না, তার ভেতরের লেখক মানুষটাকেও পুরোপুরি বদলে দিয়েছিল। বর্মায় গিয়ে তিনি কিন্তু আর ৫ জন প্রবাসীর মতো ছিলেন না। তিনি একেবারে মিশে গিয়েছিলেন সেখানকার সাধারণ শ্রমজীবী, মানে মিস্ত্রি শ্রেণীর মানুষদের সঙ্গে। তাদের জীবনটা খুব কাছ থেকে দেখেছেন। ভাবুন একবার, তাদের জন্য চাকরির দরখাস্ত লিখে দিচ্ছেন, নিজেদের মধ্যে ঝামেলা হলে সেটা মেটাচ্ছেন, আবার বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসাও করছেন। সাধ্যমতো টাকা পয়সা দিয়েও সাহায্য করতেন। মানে তিনি আক্ষরিক অর্থেই তাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে উঠেছিলেন। আর এই গভীর অভিজ্ঞতাগুলোই কিন্তু পরে তার লেখার মূল রসদ হয়ে ওঠে। তবে বার্মার জীবনটা সবসময় সহজ ছিল না। একবার এক ভয়ঙ্কর আগুনে তার বাড়ি, সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছিল সেটা হলো তার লেখা উপন্যাস চরিত্রহীনের মূল পাণ্ডুলিপিটাও সেই আগুনে পুড়ে যায়। যদিও এই ধাক্কাটা তাকে থামাতে পারেনি। পরে তিনি গোটা উপন্যাসটা আবার নতুন করে লিখেছিলেন। এটা থেকে তার মনের জোরটা বোঝা যায়। এরপর প্রায় ২০টা বছর কেটে গেছে। লেখালেখি থেকে তিনি অনেকটাই দূরে। ঠিক তখনই তার জীবনে একটা নাটকীয় মোড় আসে। এমন একটা ঘটনা ঘটে যা তাকে বলতে গেলে এক রাতের মধ্যেই জনপ্রিয়তার একেবারে শীর্ষে পৌঁছে দেয়। ব্যাপারটা ভাবুন একবার, প্রায় ১৮টা বছর তিনি সেভাবে কিছুই লেখেননি। তারপর হঠাৎ করে যমুনা পত্রিকায় প্রকাশিত মাত্র একটা ছোট গল্প, আর তাতেই তিনি রাতারাতি বাংলা সাহিত্য জগতে পরিচিত হয়ে গেলেন। এটা সত্যি বাংলা সাহিত্যের ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা। এরপর ১৯১৬ সালে যখন তার বয়স ৪০, তিনি পাকাপাকিভাবে কলকাতায় ফিরে এলেন আর সিদ্ধান্ত নিলেন এবার থেকে লেখালেখিকেই পেশা হিসাবে নেবেন। আর প্রথমবারের মতো তার বই থেকে পাওয়া রয়্যালটি তাকে সেই আজীবনের দারিদ্র্য থেকে মুক্তি দিল। কিন্তু শরৎচন্দ্র শুধু একজন ঔপন্যাসিক ছিলেন না, তার আরও একটা বড় পরিচয় ছিল। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক আর ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার কলম আর তার কাজ দুটোই ছিল সমাজের ভালোর জন্য, দেশের মুক্তির জন্য। তিনি কিন্তু শুধু দূর থেকে সমর্থন করেননি, একেবারে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। ১৯২১ থেকে ১৯৩৬ পর্যন্ত হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন। শুধু তাই নয়, আড়ালে থেকে বহু বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের তিনি আর্থিকভাবেও সাহায্য করতেন। সুভাষচন্দ্র বসুর মতো বড় বড় নেতাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। তার কলমের জোর ঠিক কতটা ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল তার ১৯২৬ সালের উপন্যাস পথের দাবি। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এতটাই তীব্র সমালোচনা ছিল এই বইতে যে ঔপনিবেশিক সরকার সেটাকে নিষিদ্ধ করে দেয়। ভাবুন তো, একটা বই সরকারের ভিত নাড়িয়ে দিচ্ছে। একজন লেখকের জন্য এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে?
জীবনের বৃত্তটা কি অদ্ভুতভাবে পূর্ণ হলো, তাই না? যে ছেলেটা মাত্র ২০ টাকার জন্য কলেজের পরীক্ষাটাই দিতে পারল না, সেই শরৎচন্দ্রকেই ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট অফ লিটারেচার ডিগ্রি দিয়ে সম্মানিত করল। এটা নিঃসন্দেহে তার জীবনের অন্যতম বড় একটা জয়। তো তার কাজের প্রভাব আজও কতটা টিকে আছে সেটা সবচেয়ে ভালো বোঝা যায় তার লেখা আর সেই লেখা থেকে তৈরি হওয়া সিনেমাগুলো দেখলে। তার এই যে বিশাল এক উত্তরাধিকার, তা সত্যি অবাক করার মতো। এই সংখ্যাগুলো দেখলেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। শুধু একটা উপন্যাস দেবদাস ২০ বারেরও বেশি সিনেমা হয়েছে বিভিন্ন ভাষায়। এটা ভারতীয় সিনেমার ইতিহাসে একটা মাইল ফলক, আর আজও তার গল্পগুলো ফিল্ম মেকারদের নতুন করে ভাবায়, প্রেরণা দেয়। এখানে তার কয়েকটা মুখ্য কাজের একটা ছোট্ট তালিকা দেওয়া হলো। যেমন দেবদাসে আমরা দেখি সামাজিক বাধার কাছে হেরে যাওয়া এক ট্র্যাজিক প্রেমের গল্প, আবার পথের দাবিতে পাই বিপ্লবের আগুন। বিরাজ বইয়ের মতো উপন্যাসে তিনি সেই সময়ের সমাজে মেয়েদের বঞ্চনা আর সহনশীলতার এক জীবন্ত ছবি এঁকেছেন। আসলে তার প্রত্যেকটা কাজই এক একটা মাইলস্টোন। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, কি আছে তার গল্পে? সমাজ, সংগ্রাম আর মানুষের মনের ভেতরের কথা নিয়ে লেখা এই গল্পগুলো ১ শতাব্দী পরেও কেন আমাদের এত নাড়া দেয়, এত আপন মনে হয়? হয়তো উত্তরটা লুকিয়ে আছে মানুষের প্রতি তার সেই গভীর সহানুভূতি আর ভালোবাসার মধ্যেই। এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল।